নীলাঞ্জনা কাঁপছে। বর্ণক দুহাত দিয়ে বুকের ভেতরে তাকে আঁকড়ে রেখেছে। তারপরেও নীলাঞ্জনার কাঁপুনি থামছে না। ভয়ার্ত দৃষ্টি নিয়ে জানালার দিকে বারবার দেখছে। নীলাঞ্জনার মাথায় হাত বোলাতে বোলাতে বর্ণক বলে, ওটা গাছ নীলা, তোমায় জড়িয়ে ধরবে কেমন করে? নীলাঞ্জনার বর্ণকের বিয়ে হয়েছে মাস 6। বর্ণকের বাড়ি উত্তরবঙ্গে, চাকরি সূত্রে বসবাস দুর্গাপুরে। প্রপার দুর্গাপুর নয়, টাউনশিপের বাইরে ডাঙালে। চাকরি বেশি দিন হয়নি বলে এখনো কোয়ার্টার পায়নি, পেতে দেরি হবে। বিয়ের মাসখানেক পর বর্ণকের বাসাবাড়িতে প্রথম পা রাখে নীলাঞ্জনা। এই দেখো নীলা, তোমার সাম্রাজ্য। বর্ণকের কথায় নীলাঞ্জনা হেসে বলে, এত তাড়াহুড়ো করো না বাপু, আমাকে একটু নিজের মতো দেখে শুনে নিতে দাও। আচ্ছা বেশ, যত খুশি দেখো, আমি ব্যাগ দুটো বরং ভেতরে রেখে আসি। বর্ণক ব্যাগ রাখতে এগিয়ে যায়। জানো, নতুন জায়গা আমায় সব সময় ভালো লাগায় ভরিয়ে দেয়। দাঁড়ো, বাড়ির চারপাশটা আমি একটু ঘুরে দেখি। নীলাঞ্জনার আগ্রহের আরও একটা কারণ, বর্ণকের মুখে শুনেছিল বাসাবাড়ি হলেও ঘরটা বেশ সাজানো গোছানো এবং সুন্দর। নীলাঞ্জনা নিজেও খুব শৌখিন। দুপা এগিয়ে সামনের দরজার কাছে গিয়ে নীলাঞ্জনা থমকে দাঁড়ায়। তুমি কি গো, এত সুন্দর বাড়িতে এমন একটা বুনো গাছ রেখেছ? কেমন বাঁকানো পাতা, সঙ্গে কত আঁকড়ি। ইস, দেখি কেমন গা শিরশির করছে। বর্ণক হো হো করে হেসে উঠে বলে, তোমার দেখছি গাছগাছালির সঙ্গে একেবারে সখ্য নেই। থামো তো, যত বাজেই আর কি। ঝংকার দিয়ে ওঠে নীলাঞ্জনা। বর্ণক ব্যাগ হাতে থমকে যায়। নীলাঞ্জনার কথার মধ্যে কেমন একটা বিরক্তি মেশানো ভয় জড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্ণক বলে, আমি রাখবো কেন? বুনো গাছ আপনা থেকে হয়েছে, কদিন ছিলাম না, হয়তো তাই। 2 দিন বাদে দেখবে আপনা থেকেই মরে গেছে। অতি সন্তর্পণে গাছটা ছোঁয়াচ বাঁচিয়ে নীলাঞ্জনা তড়ি ঘড়ি ঘরে ঢুকে পড়ে। মরবে না ছাই, গাছ তো নয়, যেন নজরদার। বর্ণক অনেক পরিকল্পনা করে রেখেছিল নীলাঞ্জনার গৃহপ্রবেশের ব্যাপারে। হোক সে 2 কামরার বাসা বাড়ি, নাইবা রইল আপনজন। দুধে আলতায় পা রাঙিয়ে না হোক, প্রদীপ জ্বালিয়ে বরণ করবে নীলাঞ্জনাকে। বিয়ে করতে যাওয়ার আগে এই ভেবে একটা মাটির প্রদীপও কিনে রেখেছিল। কিছুই হলো না, বরং নীলাঞ্জনার কথাগুলো তাকে বিব্রত করে তুলল। নীলাঞ্জনা যেন একটা কি ছোট একটা জংলি গাছ, তাই দেখে এত ভয় পেয়ে গেল। ধুর। বিয়ে ঠিক হওয়ার পরে নীলাঞ্জনা জেনেছিল বিয়ের পর সে বর্ণকের সঙ্গে আলাদা বাসা বাড়িতে থাকবে। মনের মধ্যে তার খুশি খেলা করছিল। এখন কেন যেন সেই খুশি আস্তে আস্তে অস্বস্তিতে পরিণত হলো। যিনি সকল কাজের কাজী, মোরা তারি কাজের সঙ্গী, যার নানা রঙের গানের গলা খুব ভালো বর্ণকের। তার উদাত্ত কণ্ঠের গান চারপাশের গুমট ভাবটা কাটিয়ে দেয়। পরিবেশ আস্তে আস্তে সুরের মূর্ছনায় ফিরে আসে।
নীলাঞ্জনা সারাদিনে কাজ প্রায় কিছুই নেই, তারপরেও নতুন বউয়ের কষ্ট হবে ভেবে কাজের লোকের খোঁজ করছিল বর্ণ। ঠিকঠাক লোক না পাওয়ায় নীলাঞ্জনার জোড়াজুড়িতে সেই চেষ্টা থেকে বিরত হয়েছিল। নীলাঞ্জনা কপট রাগ করে বলে, ভারী তো দুজনের জন্য রান্না, কতক্ষণই বা লাগে, বাকি যা কাজ সেই বা করতে কতক্ষণ, কাজ করার পরেও কত সময় যেন কাটতেই চায় না। আরে আমি কি আর তোমার জন্য বলছি, আমি তো আমার ভালোর জন্য বলছি, মুচকি হেসে বর্ণক বলেছিল। সেটা কেমন শুনি? নীলাঞ্জনার হাত দুটো নিজের হাতের মধ্যে ধরে বলেছিল, বেশি কাজ করলে এমন তুলতুলে হাত দুটো শক্ত ঝামা হয়ে যাবে। এখন নরম হাতের কিলঘুষিতে বেশ আরামই হয়, কিন্তু তখন যে কি হবে সেই ভেবেই আমার। বর্ণকের কথা শেষ হওয়ার আগে নীলাঞ্জনা বর্ণকের বুকের উপর ঝাঁপিয়ে ধরে, তবে রে পাজি। শিফটিং ডিউটি বর্ণকের। ভোরে ডিউটি থাকলে নীলাঞ্জনা উঠে চা টিফিন তৈরি করে দেয়। তারপর বর্ণক বেরিয়ে গেলে আরও এক প্রস্থ ঘুমিয়ে নেয়। বরং দুপুরে ডিউটি থাকলে সকাল থেকে নীলাঞ্জনা তোড়জোড় দ্রুত গতিতে চলতে থাকে। দুপুরের খাবার একই সঙ্গে রাতেরও কোনো একটা পদ বানিয়ে রেখে দেয়। নীলাঞ্জনার সবচেয়ে খারাপ লাগে রাতে বর্ণকের ডিউটি থাকলে। প্রথম দিকে একা থাকতে তার ভয় আর অস্বস্তি দুটোই হতো। মাস দুয়েক কেটে যাওয়ার পর রাতে একা থাকার ভয়টা কাটলেও অস্বস্তি এখনো যেন নীলাঞ্জনাকে ছেড়ে যায়নি। বাড়িওয়ালারা ওপরের তলায় থাকেন, স্বামী স্ত্রী দুজনেই রিটায়ার করেছেন বেশ কয়েক বছর। ভদ্রলোক স্টিল প্ল্যান্টে ছিলেন, ভদ্রমহিলা স্কুল শিক্ষিকা। ওরা বছরের বেশিরভাগ সময় পুনেতে মেয়ের বাড়িতে থাকেন। বর্ণকের মুখে শুনেছে ওরা মিশুখে নন। নীলাঞ্জনার খারাপ লাগেনি ওদের। দুর্গাপুরে আসার পরের দিনই সন্ধেবেলা ওরা এসেছিলেন উপহার হাতে নিয়ে। নীলাঞ্জনাও সাধ্যমতো আপ্যায়ন করেছিল, ব্যাস ওই একদিনই। তারপর নীলাঞ্জনা টেরও পেত না ওপরে আদেও তারা আছেন কি নেই। মাঝে মধ্যে বাসনপত্রের শব্দ শোনা যেত, আর শোনা যেত মেসোমশায়ের স্লিপারের শব্দ। এই ছোট্ট শব্দগুলোর মধ্যে নীলাঞ্জনা মনের জোর পেত, কেউ বা কারা তো আছেন, যদি কোনো সমস্যা হয় মাসিমা অথবা মেসোমশাই বলে ডাকতে তো পারবে। দুজনে আলাদা থাকবে জেনে নীলাঞ্জনা প্রথমে যতটা আহ্লাদিত হয়েছিল, মাস দুই যেতে না যেতেই কেমন হাঁপ ধরে গেল। মাঝে মধ্যে মনে হয় কেউ তাকে লক্ষ্য করছে, তার চলাফেরা খাওয়া দাওয়ার উপর নজর রাখছে। একদিন দুপুরবেলা সোফায় বসে এক মনে ম্যাগাজিন পড়ছিল। হঠাৎ মনে হলো তার ঘাড়ের ওপরে কেউ শ্বাস ফেলছে। তার কানের পাশে লক সেই নিঃশ্বাসে ফুলে উঠল। এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে বেশ কিছুক্ষণ ভালো করে শ্বাসও নিতে পারেনি। সমস্ত শরীর শক্ত হয়ে উঠেছিল। কোনো রকমের সাহস সঞ্চয় করে দৌড়ে গিয়েছিল ঘরের ভেতরে। ঘরে ঢুকে সপাটে দরজা বন্ধ করে বিছানায় আছড়ে পড়েছিল কান্নায়। এমন ঘটনা একদিনই ঘটেছিল, কিন্তু গলায় কাঁটা বেঁধার মতো অস্বস্তি তাকে মাঝে মধ্যেই ঘিরে ধরত। সে খেয়াল করে দেখেছিল যখন এমন অস্বস্তি হয় ঠিক সেই সময় একটা অদ্ভুত গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ খারাপ নয়, কেমন মাতাল করা, ঝিম ধরানো সে গন্ধ। বেশিক্ষণ সেই গন্ধ থাকলে নীলাঞ্জনা টের পেত তার বুকের মধ্যে চাপ লাগছে, দম আটকে আসছে।
ঠিক সেই সময় মাসিমাদের ঘর থেকে কোনো শব্দ ভেসে এলে মুহূর্তের মধ্যে সব স্বাভাবিক হয়ে যেত। এসব কথা বর্ণককে বলেছিল। বর্ণক অদ্ভুতভাবে হেসে কাটিয়ে দিয়েছিল। নীলা, তোর ফ্যান্টাসির জগৎ চমৎকার। নীলাঞ্জনা ভেবেছিল বর্ণকের কথায় প্রতিবাদ করবে, বলবে সে কল্পনা প্রবণ হতে পারে, তবে এগুলো তার কল্পনা নয়, বাস্তব। কিন্তু বলেনি। একথা বর্ণক বিশ্বাস না করায় অভিমানে চুপ করে গিয়েছিল। একদিন বর্ণক এসে বলে, ওপরের মাসিমারা পুনে চলে গেলেন, দেখা হলো আসার সময়। বললেন এবার আর মাস 6 জন্য নয়, 1 মাসের মধ্যেই ফিরে আসবেন। ওদের মেয়ে জামাই লন্ডনে চলে যাচ্ছে পরের মাসে। এই জিনিসপত্র গোছগাছ করে দিয়েই ফিরে আসবেন। বাপরে বাপ, তুমি একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছো দেখছি। নীলাঞ্জনার কথায় হো হো করে হেসে উঠে বর্ণক। চা খাবে? আমি খাবো, মাথাটা খুব ধরেছে। কিছুক্ষণ আগেও নীলাঞ্জনার মাথা ধরা ছিল না। বর্ণকের কথাগুলো শোনার পর থেকে তার মনে হতে লাগলো এবার আর তার নিস্তার নেই। শিরশিরে ভয় তাকে যেন মুহূর্তে ঘিরে ধরল। রান্নাঘরে চা বানাতে গিয়ে হঠাৎ একটা কথা নীলাঞ্জনার মাথায় আসতে মুখটা হাসিতে ভরে গেল। আরে, এই কথাটা এতদিন কেন মাথায় আসেনি? চা নিয়ে বর্ণকের কাছে ঘেঁষে বসল নীলাঞ্জনা। একটা কথা বলবো, তোমায় সে কথা রাখতে হবে কিন্তু। বাবা, কি এমন কথা? আচ্ছা বেশ, বলো। বর্ণক এক হাতে চায়ের কাপ তুলে নিয়ে অন্য হাতে নীলাঞ্জনার কোমরে বেড় দিয়ে তাকে বুকের কাছে টেনে নেয়। বাসা বাড়িটা বদলানো যায় না? দেখো না, অন্য কোনো বাসা বাড়ি পাও কিনা। বর্ণক চায়ের কাপ সামনের টেবিলে নামিয়ে রেখে নীলাঞ্জনার চিবুক ছুঁয়ে মুখটা তুলে ধরে। নীলাঞ্জনার গরম শ্বাস বর্ণকের মুখে ছড়িয়ে পড়ে। বর্ণক কি যেন খোঁজে নীলাঞ্জনার চোখে। কি হয়েছে নীলা? কিসের ভয় পাচ্ছ? প্লিজ আমাকে খুলে বলো। ভয় নয়, ভালো লাগছে না এখানে। সত্যিটা বলতে পারে না নীলাঞ্জনা। আশপাশের লোকজনও তো বেশ ভালো, পাড়াটারও তেমন কোনো বদনাম নেই, তাহলে কেন তোমার ভালো লাগছে না? নীলাঞ্জনার কাঁধে হাত রাখে বর্ণক। না আসলে। বর্ণকের হাত সরিয়ে দিয়ে নীলাঞ্জনা ভেতরের ঘরে চলে যায়। ম্যাট্রিমোনিয়াল সাইট দেখে তাদের বিয়ে হয়েছে। দেখাশোনার ঠিক 6 মাসের মধ্যেই সামাজিক মতে তাদের বিয়ে হয়। এই 6 মাসে অনেকবার না হলেও বেশ কয়েকবার দুজন দেখা করেছে। নীলাঞ্জনাদের বাড়ি মেজিয়া, দুর্গাপুর থেকে কয়েক ঘন্টার পথ। মাঝে মধ্যে বর্ণক শনিবার কি রবিবার চলে যেত নীলাঞ্জনাদের বাড়ি। বিয়ে ঠিক হয়ে যাওয়াতে যাতায়াতের ক্ষেত্রে দুবারেরই কোনো অসম্মতি ছিল না। তখন সম্পূর্ণ অন্য এক নীলাঞ্জনাকে দেখেছিল। শুধু তখন নয়, বিয়ের পরেও হাসি খুশি প্রাণচঞ্চল নীলাঞ্জনাই তার সামনে ঘোরাফেরা করত। কিন্তু গাছটা দেখার পর কি যে হলো নীলাঞ্জনার, বর্ণকের মাথায় কিছুই ঢোকে না। আজ বর্ণকের ছুটি। রবিবার খাওয়া দাওয়া সেরে দুজনে সিনেমা দেখতে যাবে, তারপর কিছু কেনাকাটা, রাতে বাড়ি খেয়ে ফিরবে অথবা খাবার প্যাক করে নিয়ে আসবে। গতকাল রাতে তারা এমনই পরিকল্পনা করে রেখেছে। সেই মতো বর্ণক অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি বাজারে চলে গিয়েছিল। ফিরে এসে দেখে সামনের দরজা খোলা।
নীলাঞ্জনা দেয়ালের দিকে মুখ করে অদৃশ্য কার উদ্দেশ্যে বলে চলেছে, ছাড়ো ছাড়ো, লাগছে আমার, ছাড়ো বলছি। এমন দৃশ্য দেখে বর্ণক প্রথমে হকচকিয়ে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নেয়। কি হয়েছে নীলা? কাকে ছাড়তে বলছো? এখানে তো কেউ নেই। বর্ণকের গলার শব্দে নীলাঞ্জনা পিছন ঘুরে বর্ণকের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে। ও ও আমায় দেখছিল, তারপর বাড়ি ফাঁকা দেখে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলাঞ্জনার মাথায় হাত বোলাতে বোলাতে বর্ণক বলে, ওটা গাছ নীলা, তোমাকে জড়িয়ে ধরবে কেমন করে? বর্ণক টের পায় নীলাঞ্জনা কাঁপছে। প্রায় চেষ্টা করে, পারে না, হাত যেন কেন দরজাটা খুলতে গেলুম। কাঁপুনির চোটে নীলাঞ্জনার কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তাহলে এই কারণেই নীলাঞ্জনা বসার ঘরের জানালা খোলে না। সে ঘরে থাকলে জানলা খোলে। বর্ণক এর আগে বহুবার জানতে চেয়েছে। ঠিক ততবারই নীলাঞ্জনা কেমন একটা দায়সারাভাবে উত্তর দিয়ে বিষয়টা এড়িয়ে গেছে। গরম দুধ খাওয়ানোর পর নীলাঞ্জনা কিছুটা ঠিক হয়, তবে মুখ থেকে ভয়ের ছাপ যায় না। তোমাকে কতবার বলেছি বাড়িটা পাল্টাও, তুমি কানেও তুলছ না। আচ্ছা, গাছটা কেটে ফেলতে পারো তো? নীলাঞ্জনা উত্তরে কিছু বলতে গিয়েও থমকে যায় বর্ণক। দিন 5 আগের কথা। নীলাঞ্জনা তখন বাথরুমে। বর্ণক গাছটা কাটার চেষ্টা করেছিল। কাটারির কোপ বসালে গাছটা নুয়ে পড়েছিল, কাটছিল না। আসলে কাটারিটা অনেকদিন অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে, শান দেয়া দরকার। এই কথা নীলাঞ্জনাকে বললে ওর যা মনের অবস্থা তাতে ভুল মানে করবে। তার চেয়ে ওর কথা মেনে নেয়াই ভালো। দাঁড়াও, কাটারিতে কাল ধার দিয়ে নিয়ে আসব, তারপরেই গাছ বাছাধনের শিরোচ্ছেদ। নিজের রসিকতায় নিজেই হেসে উঠল বর্ণক। নীলাঞ্জনা গম্ভীর মুখে বলে, তাই যেন হয়। নীলাঞ্জনাকে কি কাউন্সিলিং করানো দরকার? কাকে জিজ্ঞাসা করবে বর্ণক? কে সঠিক ডাক্তারের হদিস দিতে পারবে? না, বর্ণক ভেবে কোনো কুলকিনারা পায় না। পরের দিন কাটারিতে ধার দিয়ে নিয়ে এলেও গাছ কাটা হয় না। বাড়ি থেকে জরুরি ফোন, বর্ণকের বাবা অসুস্থ। দুজনেই ছোটে উত্তরবঙ্গে। বাবাকে কিছুটা সুস্থ করে দুজন দুর্গাপুরে ফেরে প্রায় দিন 15 পরে। এসে বর্ণক ব্যস্ত হয়ে পড়ে অফিসের কাজে। 15 দিনে অনেক কাজ জমে গেছে। নীলাঞ্জনাও ব্যস্ত হয়ে পড়ে ঘর পরিষ্কার আর গোছানোর কাজে। তার নতুন সংসারে জমে থাকা ধুলোবালি যেন এতটুকু না থাকে। গাছের কথা বর্ণকের সেভাবে মাথায় নেই। সে ভেবেছিল নীলাঞ্জনাও হয়তো ভুলে গিয়েছে, কিন্তু না। অফিস থেকে ফিরে এসে দেখে নীলাঞ্জনার মুখ ভার। কিছু জিজ্ঞাসা করার আগেই নীলাঞ্জনা বলে ওঠে, সব কাজ ফেলে ওই আপদ গাছটাকে আগে কাটবে। তাকিয়ে দেখেছ বাড়তে বাড়তে কোথায় গিয়ে ঠেকেছে? অবশ্যই, কাল মর্নিং ডিউটি, ফিরে এসে আগে গাছ কাটা। লাল টুলটা বের করে রেখো। যে হারে গাছটা বেড়েছে, টুলে উঠে কাটলে সুবিধে হবে। কি ম্যাডাম, এবার খুশি তো? অনেকদিন পর হাসি খুশি নীলাঞ্জনাকে দেখে বর্ণকের মনের ভারটা হালকা হয়ে যায়। পরের দিন অফিস থেকে বাড়ি ফিরে এসে থমকে দাঁড়ায়। বাড়িটা কেমন অস্বাভাবিক রকমের শান্ত লাগছে না। নীলা,
নীলা! বাইরে থেকে বর্ণক ডাক দেয়। কোনো সাড়া না পেয়ে বন্ধ দরজায় চাপ দেয়। দরজা খুলে যায়। ঠিক সেই সময় সামনের দরজার পাশে চোখ চলে যায়। সে অনুভব করে তার দম বন্ধ হয়ে আসছে। চোখের সামনেটা কেমন ঝাপসা হয়ে যাচ্ছে। চোখ রগড়ে বর্ণক দেখে নীলাঞ্জনা রক্তের মধ্যে পড়ে আছে। পাশে লাল টুলটা উল্টানো। কাছে গিয়ে দেখে কাটারিটা নীলাঞ্জনার গলায় আড়কাত হয়ে পড়ে আছে, আর রক্তের স্রোত বয়ে যাচ্ছে। যথারীতি পুলিশ আসে। অনুসন্ধান, তদন্ত সবই হয়। পুলিশ কোনো রকম সন্দেহজনক কিছু পায় না। শেষ পর্যন্ত তদন্তে সাব্যস্ত হয় নীলাঞ্জনার মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। কেটে গেছে 5 বছর। বর্ণক ক্রমশ শোক ভুলে স্বাভাবিক হয়েছে। চাকরিতে উন্নতি করেছে। প্রথম দিকে মত না দিলেও শেষ পর্যন্ত বাড়ির চাপে বিয়ে করতে রাজি হয়েছে। বিয়ের 1 সপ্তাহ পরে নতুন বউ সুহেনাকে নিয়ে দুর্গাপুরে ফিরেছে। এবার আর বাসা বাড়ি নয়, নিজের কোয়ার্টার। চাকরিতে প্রমোশনের সঙ্গে সঙ্গে 2 কামরার কোয়ার্টার বরাদ্দ হয়েছে। কোয়ার্টারের ভেতরে পা রাখার আগেই সুহেনা চপল পায়ে একটু এগিয়ে থমকে দাঁড়ায়। ইস, কি বিশ্রী একটা বুনো গাছ! এতটুকু গাছে কেমন বাঁকানো পাতা, তার সঙ্গে কত আঁকড়ি। ঘরে কাটারি আছে তো, আমি কালই কেটে দেব। বর্ণক ভয়ে বিস্ময়ে স্তম্ভিত হয়ে সুহেনার মুখের দিকে তাকিয়ে থাকে।